শুরু করছেন ডক্টর অতনু বিশ্বাস। নমস্কার। আগে সেশনটা আমরা শুনছিলাম এবং খুবই ইনফরমেটিভ আর অভিনব একটা অনুষ্ঠান। সেটা মাথায় রেখে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তবে এই সেশনেতে আমরা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আনিনি। তার মুখ্য কারণ হচ্ছে যে আমরা চাই আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা জবাব দেব। আমরা যারা এখানে উপস্থিত আছেন তাদের অধিকাংশই বয়স্ক, প্রত্যেকেরই নিজের মনে একটা আশঙ্কা থাকে যে আমি ভুলে যাচ্ছি, হয়তো ডিমেনশিয়া রোগে ভুগতে পারি কিনা, বা আমার মধ্যে এই লক্ষণগুলো এসেছে কিনা। সেরকমই আরেকটি অসুখ বয়স্কদের খুব হয়, সেটা হচ্ছে পার্কিনসন্স রোগ, যেটাতে আমরা সাধারণত মাথায় থাকে যে আমাদের হাত কাঁপছে মানেই পার্কিনসন্স। এই দুটো অসুখ নিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছুটা আলোচনা করবো, যাতে প্রাথমিক পর্যায়ে আমরা এই রোগগুলোকে বুঝতে পারি। বিশেষটায় আমার মাস্টারমশাই, তিনি আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন, আমরা যখন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, তিনিও আসছেন। স্যার আমাদের গুরু বলা যেতে পারে। আমরা আমাদের ডিপার্টমেন্টে এই রোগীদেরকে নিত্যদিন দেখি এবং অনেকেই আসেন অনেকটা কাল অতিক্রম করার পর, অনেক দিন পেরিয়ে যাওয়ার পর। সেটা আমাদের সামাজিক প্রবলেম, কারণ আমরা বুঝতেই অনেকদিন লেগে যায় যে রোগটা ধরা পড়ে। যখন ধরা পড়ে তখন প্রায় অনেকটা অ্যাডভান্সড। খুব প্রাথমিক পর্যায়ে কী করে বোঝা যাবে এই আমাদের ভুলে যাওয়া রোগটা ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্স রোগ? প্রথমত বলি, ডিমেনশিয়া হচ্ছে একটা ব্রড টার্ম, মানে একটা জ্বরের মতো। জ্বর যে রোগটা বিভিন্ন কারণে হয়, সেরকম ডিমেনশিয়া রোগটাও বিভিন্ন কারণে হয়। ডিমেনশিয়া বলতে কি বুঝি? ডিমেনশিয়া মানে আমরা কিছুটা বিকলাঙ্গ। আমরা শারীরিক বিকলাঙ্গতা জানি, হাঁটতে চলতে অসুবিধে। এটা কগনিটিভ ডিসএবিলিটি, মানে আমাদের ব্রেনের ফাংশন কমে গেছে, এবং এতটাই কমে গেছে যে আমরা কারো সাহায্য ছাড়া সঠিক জীবনযাপন করতে পারি না। সেই সাহায্যটা বিভিন্ন লেভেলে লাগতে পারে। একজন মানুষ তিনি শপিং করতে পারছেন না, একজন মানুষ ব্যাংকের কাজ করতে পারছেন না, একজন মানুষ নিজে একটা ট্রাভেল করতে পারছেন। এইগুলো আমাদের দৈনিক জীবনের কাজ, একটা ট্রাই করতে পারছি। এইগুলো করার ক্ষমতা যখন আমরা হারিয়ে ফেলি, কিন্তু আমরা ভাবে চোখে দেখতে পাই, হাতে কাজ করতে পারি, হাঁটতে চলতে পারি, কিন্তু এইগুলো করতে অসুবিধা হচ্ছে। কেন হচ্ছে? আমরা হিসেব করতে পারছি না, আমরা টাকা চিনতে পারছি না, আমরা বাজারে গিয়ে জিনিস চিনতে পারছি না, বা কতটা কিনতে হবে বুঝতে পারছি না। এইগুলো হচ্ছে আমাদের আমার প্রতিদিন কী কী করতে হবে আমরা একটা প্ল্যানিং থাকে। এতটা পরিমাণ আমাদের সবজি লাগবে, আমরা বাড়িতে 3 জন আছি, আমাদের জন্য তার থেকে অধিক পরিমাণে কিনে আনতে হবে, কিংবা যতটা যেটা কেনার দরকার না কিনে অন্য কিছু কিনে আনতে হবে। এই ঘটনাগুলো যখন ঘটতে থাকে তখন আমরা বুঝি মানুষটার পাকা কাজ করছে, বা হয়তো হিসেব করতে গিয়ে টাকার হিসেবটা পাচ্ছে, ব্যাংকের চেক লিখতে গিয়ে লেখার সময় করে গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা কিন্তু তখন ডিমেনশিয়া এসে গেছে, ডিমেনশিয়া প্রকট হয়েছে। তার আগে কি করে বয়স্ক মানুষরা, আমরা সবাই অল্প বিস্তর কম বয়সে যত স্মৃতি ছিল এখন নেই, আমরা একটু একটু ভুলে যাই। বিশেষত যে কমন সিমটমগুলো মানুষ যারা বেশি সজাগ তারা বলেন যে আমরা নাম মনে রাখতে পারি না, জিনিসটা কোথায় রেখেছি, টেলিফোনটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, আমার ওয়ালেটটা কোথায় রেখেছি, চশমাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এগুলো খুব সাধারণ সমস্যা। এগুলো বয়স্ক প্রায় সবারই কিছু না কিছু কোনো না কোনো সময় হয়। একটু কম বয়সদের যারা 40 কারণ হচ্ছে আমরা মনোযোগ দিই না। এই মনোযোগটা কমে যায়, একটা কারণ আমরা স্ট্রেস থাকি অনেক সময়তে, বা একাধিক কাজ করি একসাথে, মাল্টিটাস্কিং। এটা ছেলেমেয়েরা প্রায়শই করতে হয়।
টেলিফোনে কথা বলছে, কম্পিউটারে কাজ করছে, ছেলেকে পড়াচ্ছে। একসাথে অনেকগুলো কাজ করতে গেলে কোনো একটা জিনিসে স্থির কনসেন্ট্রেশন থাকে না। সেজন্য এইরকম একটা সমস্যা হয়, যেগুলো নাম আমরা পাচ্ছি না, নামটা ভুলে গেলাম, বা জিনিসটা কোথায় রেখেছি ভুলে গেলাম। আজকে ওই কথাটা করার ছিল, কাজটা সেটা হলো না। এগুলো কিন্তু ভুলে যাওয়ার লক্ষণ নয়, এগুলো রোগের লক্ষণ নয়। মানে অ্যালঝেইমার্স রোগ বা ভুলে যাওয়ার রোগের লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে এগুলো এলেও আমরা এগুলোকে অন্য দিক করি না, কারণ এগুলো কারেক্ট করা যায়। এগুলো আমরা একটু মনোযোগ দিলেই আমাদের এইগুলোকে আটকাতে পারি। ভুলে যাওয়াটা তখন আমরা বলি যখন ঘটনাগুলো ঘটে গেছে। এক সপ্তাহ আগে কেউ এসেছিল বাড়িতে, একটু আলোচনা হয়েছে, আজকে সেটা আমার মনে নেই। এক মাস আগে বেড়াতে গিয়েছিল কোথাও, কিন্তু ভদ্রলোককে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় গেছিলেন, কোথায় যেন যাওয়া হয়েছিল, কবে গেছিল, ডিটেল মনে নেই। অল্প অল্প মনে আছে, হ্যাঁ গেছিলাম আমরা একটা বেড়াতে। এই যে ঘটনাটা ভুলে যাওয়া, এটাকে বলে এপিসোডিক মেমোরি, সেটা ভুলে যাওয়া, এটা খুব সিরিয়াস। রাস্তাটা চিনতে খুব করা, একই রাস্তা, পরিচিত রাস্তা, এখান থেকে বেরিয়ে কি কোন ডিরেকশনে গেলে আমি আমার ব্যাংকে পৌঁছবো, কোন ডিরেকশনে গেলে বাজারে পৌঁছবো, সেটা গণ্ডগোল করা। একবার প্রায়শই, একবার অনেকেরই হতে পারে, রাস্তা আরো আরো নেই, কিন্তু প্রায় ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। এটা খুব সিরিয়াস। বা হয়তো এই যে বললাম ব্যাংকের কাজ করতে পারছে না, হিসেব করতে পারছে না, বাজারে গণ্ডগোল করে যাচ্ছে, এগুলো যদি তাদের মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই এটা খুব সিরিয়াস, মানে একটা কমপ্লেন, এবং ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। যারা যে ডাক্তারবাবুরা এই রোগটা জানে, কিরকম ডাক্তারবাবু, অবশ্যই মেডিসিনের ডাক্তারবাবু, যারা ফিজিশিয়ান, ভালো ফিজিশিয়ান, তারা দেখেন। যারা বার্ধক্য জনিত রোগের চিকিৎসা করেন, জেরিয়াট্রিশিয়ান বলি, তারা নিউরোলজিস্ট, কারণ রোগটা ব্রেনের, এবং সাইকিয়াট্রিস্ট, এই 4 ধরনের ডাক্তাররা এই রোগটাকে চিকিৎসা করেন। এখন অবশ্যই এই রোগটা টেস্ট করার জন্য আরেক ধরনের গ্রুপের বিশেষজ্ঞদের লাগে, তারা হচ্ছে সাইকোলজিস্ট, যারা এই আপনার মেমোরি টেস্ট করে দেবে, আপনার অঙ্ক কষার ক্ষমতাটা টেস্ট করে দেবে, আপনি কিরকমভাবে মানে একটার সাথে একটা যোগ করছে, এরকম নানা ধরনের খাতা পেন্সিল নিয়ে টেস্ট করে বলে দেবে যে আপনার ফাংশনটা ঠিক ওই বয়সে যতটা হওয়া দরকার তার থেকে কমে গেছে। তাহলে আমরা কি প্রথমে যখন একজন বয়স্ক মানুষ অল্প অল্প বলছেন ভুলে যাচ্ছি, তারা ডাক্তারের কাছে গেলে প্রথমেই একটা ডিমেনশিয়াতে ডায়াগনোসিস করি? তা নয়, কারণ এই জিনিসটা রোগটা হঠাৎ করে শুরু হয়। আছে কিছু কিছু অসুখ, ভুলে যাওয়ার অসুখ হঠাৎ করে শুরু হয়, কিন্তু যে রোগটা বললাম অ্যালঝেইমার রোগ, সেটা ডিমেনশিয়া রোগের সিংহভাগ কারণ হচ্ছে অ্যালঝেইমার রোগ। কারণ ব্রেনটা আস্তে আস্তে শুকিয়ে যায়, আস্তে আস্তে শুরু হয় 40 বছর বয়স থেকে। এর মধ্যে সরকার বলছিলেন যে আমাদের ব্রেনের প্রতিটা অর্গানের রিজার্ভ থাকে অনেক বেশি। রিজার্ভ মানে হচ্ছে যে কাজটা করার জন্য 10টা কোষ লাগে, তার জন্য হয়তো আমাদের দেশে মানে শরীরেতে ভগবান বলুন বা নেচার বলুন আমাদেরকে 100খানা কোষ দিয়ে রেখেছে। সুতরাং ওই 90টা কোষ নষ্ট হওয়ার পরেতে আমরা সেই সিমটমটা দেখাবো। এই যে এতটা রিজার্ভ আছে, রিজার্ভটা যখন নষ্ট হয় সেটা কয়েক দশক লাগে রোগটা শুরু হওয়ার পরে। অ্যালঝেইমার রোগটা সেজন্য 40 বছর বয়সে শুরু হলে 60-65-তে গিয়ে অল্প অল্প করে ভুলে যাওয়ার সমস্যা আছে। আর্লি বুঝতে গেলে আমাদেরকে আরো একটা প্রাথমিক পর্যায়ে জানতে হবে। তখন অল্প অল্প ভুলে যেতে থাকছে, কিন্তু মানুষটা ঠিক বাড়িতে, সমাজে, রাস্তাঘাটে ঠিকঠাক কাজ করে নিচ্ছে, সেইটাকে বলি আমরা আর্লি স্টেজ। এটাকে বলে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। মানে তখন আমরা রোগ হচ্ছি না, কিন্তু এটা একটা প্রাথমিক পর্যায়ে যখন মানুষটা ভুলে যাচ্ছে। টেস্ট করলে দেখা যাবে ওনার বয়সী অন্যদের তুলনায় ওনার মাথার স্মৃতিশক্তি বা কগনিটিভ ফাংশন কমেছে,
কিন্তু ততটা কমেনি যে লোকটা দৈনিক কাজে কমে গণ্ডগোল করছে। তিনি তখনও বাজার করতে পারছেন, তিনি তখনও রান্নাটা করতে পারছেন, তিনি তখনও একা যাতায়াত করতে পারছেন। অল্প স্বল্প সমস্যা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সেটা অতটা এই স্টেজটা এখন তো এইটা ডায়াগনোসিস করার জন্য ডাক্তার লাগে, অবশ্যই নিউরোসাইকোলজিস্ট লাগে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। কেন দরকার টেস্টটা এই স্টেজে ডায়াগনোসিস করা? এখন আমরা এই মাইল্ড কগনিটিভ ডিসঅর্ডার এমসিআই এটাকে খুব গুরুত্ব দিয়ে বলছি, কারণ হচ্ছে যখন ডিমেনশিয়া হয়ে গেছে তখন মানে ব্রেনের বললাম যে 10%-এর নিচে নেমে গেছে আপনার রেজাল্ট। মানে ওই সময়তে ওই আর কিছু বিশেষ করে রোগটাকে আমরা ঠিক করে দেবো এরকম আর চিকিৎসা করার মতো নেই। যেটা বলে কিডনিতে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, আমাদের কিডনিতে তার একটা ট্রান্সপ্ল্যান্ট করা যায়, ডায়ালিসিস করা যায়। ব্রেনে হলে লিভার ফেলিয়ার মানে সিরোসিস অফ লিভার হয়ে গিয়ে এমন একটা স্টেজ চলে গেছে যে লিভার আর কাজ করছে না, প্রায়শই হসপিটালে যেতে হচ্ছে, তখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যায়। ব্রেন তো ট্রান্সপ্ল্যান্ট করা যায় না। ব্রেন আমাদের এমন একটা অর্গান যেটাকে আমাদেরকে খুব নেচার বলুন একটা হেলমেট দিয়ে রেখেছে যাতে খুব ভালো করে রাখতে হয়। একটু ড্যামেজ হলে তাকে তৈরি করে দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত মানুষের হাতের বাইরে। সুতরাং আমরা যদি খুব প্রাথমিক পর্যায়ে নির্ণয় করি তাহলে রোগটাকে হয়তো আর আগে বাড়তে না দিতে কিছু করতে পারি। সেই জন্যই কিছু নতুন ওষুধের চেষ্টা হচ্ছে, কিছু ওষুধ এসেছে, ভবিষ্যতে আরও আসবে। কিন্তু যে রোগ অনেক দিন হয়ে গেছে, যারা এখন আর কিছু নিজের কাজটা করতে পারেন না কারো সাহায্য ছাড়া, তাদের আমরা ওষুধ দিয়েও বিশেষ কিছু করতে পারবো না। তাদের ক্ষেত্রে শুধু সেবা শুশ্রূষা এবং অবশ্যই সামাজিক পরিকাঠামো দরকার। সেই জন্যে খুব প্রাথমিক পর্যায়ে নির্ণয় করাটা জরুরি। এইটা করার জন্য সমাজের সাধারণ মানুষের একটা সচেতনতা দরকার যে অল্প স্বল্প ভুলে যেতে থাকলে ডাক্তারের কাছে পৌঁছানো, কিছু টেস্ট করা, তার মধ্যে নিউরোসাইকোলজি টেস্ট, ডাক্তার কিছু ব্লাড টেস্ট, মাথা স্ক্যান এসব করেন। এবং এখনকার দিনে অ্যালঝাইমার্স রোগ নির্ণয় করতে গেলে নতুন আরও কিছু সফিস্টিকেটেড টেস্ট এসছে, যেটা রক্ত থেকে হয় বা ব্রেনের রস, যেটাকে সিএসএফ বলে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তার থেকে করা যায়। আর কিছু অন্য দেশেতে আরও কিছু মাথার স্ক্যান এসেছে যেগুলো দিয়ে খুব ইভেন একদম খুব প্রাথমিক পর্যায়ে যে লোকটার ভুলে যাওয়ার রোগ নেই কিন্তু তবুও প্রায় বলে দেওয়া যায় ব্রেনেতে এই রোগটা এসেছে, সেই ডায়াগনোসিস করা যায়। তো আমি আমার কলিগ এবং আমাদের সিনিয়র ডক্টর গৌতম দাসকে বলবো যে, কারণ আমরা দুজনে মিলেই আমাদের হাসপাতালেতে প্রচুর রোগী দেখি, প্রায় প্রতিদিনই অ্যালঝাইমার্স রোগী এবং পার্কিনসন্স রোগী দেখি। উনি অ্যালঝাইমার্স নিয়ে কিছুটা বলুন আরও, তারপরে আমরা পার্কিনসন্স নিয়ে একটা আলোচনা। সকলকে ধন্যবাদ, বিশেষ করে আয়োজক সংস্থা, তাদের আমি ধন্যবাদ জানাই এবং প্রফেসর অতনু বিশ্বাস তাকেও বিশেষ ধন্যবাদ জানাই, কারণ উনি আমাকে বলেছিলেন এরকম একটি সম্মেলনের কথা। যাই হোক, আমাদের যেহেতু বক্তব্যটা একই, কিছু কিছু হয়তো রিপিটেশন হবে, কিন্তু আমি চেষ্টা করব যতটা স্বাভাবিকভাবে বলা যায়। এখন ডিমেনশিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথম যেটা বলা উচিত সেটা হচ্ছে ডিমেনশিয়া এই টার্মটি, ব্যাপারটি, এটা একটা নির্দিষ্ট রোগ নয়, অনেকগুলো রোগ তারা ডিমেনশিয়া করতে পারে। এমনকি ডিমেনশিয়া শুধুমাত্র কয়েকটি লক্ষণেরও সমাহার নয়, অনেক কিছু লক্ষণকে মিলে তবে ডিমেনশিয়া হতে পারে। সেই জন্য আমরা বলি যে ডিমেনশিয়া ইজ অ্যান আমব্রেলা টার্ম, মানে ছাতার মতো, তার তলায় অনেক ধরনের রোগ হতে পারে। আর তবে ডিমেনশিয়ার যেটা বলছিলেন এর আগেই ডক্টর বিশ্বাস, যে কী কী লক্ষণ দেখে আমরা চিনব, আমি খুব ডিটেলে না গিয়েও দুটো একটা কথা বলতে পারি যে আর্লি সাইন্স কি। আমি অনেক লক্ষণ আছে, বিভিন্ন স্টেজ অনুযায়ী লক্ষণগুলো বাড়ে। সব লক্ষণই যে একদম প্রথম থেকেই দেখা দেবে এরকম নয়। শুধু ভুলে যাওয়া ব্যাপারটা, সেটাও ডিমেনশিয়া নয়। ভুলে যাওয়া ব্যাপারটা বাদ দিয়েও ডিমেনশিয়া হতে পারে।
তাহলে ঠিক কী কী ব্যাপারটা আমরা চিনতে পারবো। ধরুন যে এখানে ছবিতে দেখানো হচ্ছে যে পুয়ার ডিক্রিজ জাজমেন্ট, কেউ হয়তো ভুলে যাচ্ছে না কিন্তু একটু গণ্ডগোল হচ্ছে, আগে রান্নায় কতটা নুন নিতাম ঠিক মাপটা গণ্ডগোল হচ্ছে, মাছটা কীভাবে কাটতাম বুঝতে জানো একটু ঠিক গণ্ডগোল হয়ে যাচ্ছে, বাজারে যাব বাজারে ঠিক কতটা আমার আলু লাগবে আগে যেরকম আমাকে ভাবতেই হতো না কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। এইরকম কিছু কিছু জাজমেন্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। মেমোরি লস তো সবাই আমরা জানি, ভুলে যাচ্ছি চাবিটা কোথায় রাখলাম, রাস্তাটা কোথায়, কালকে কি খেয়েছিলাম, কি কথা বলেছিল ইত্যাদি ইত্যাদি সব ভুলে যাচ্ছে। এবং সেই ভুলে যাওয়াটাও যে শুধু ভুলে যাওয়ারই স্মৃতিরই রোগ এমনও নাও হতে পারে, পুরো ঘটনার কথা ভুলে যাওয়ার কথা বলছিলেন ডাক্তারবাবু, ঠিকই পুরো ঘটনা ভুলে যাচ্ছেন কিনা সেটা একটা বিশিষ্ট জায়গা, সেইগুলো একটা হতে পারে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে আমি হচ্ছে একটা লিখব, উনি কি বললেন কথাটা আমি বুঝলাম ইত্যাদি, এই যে ধরনের যেগুলো আমরা একটা অন্য কিছুর মাধ্যমে ভায়া কিছু করছি তাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। মানে একটা ঘটনা ঘটেছিল সেটা আমি লিখে পড়লাম, আর একটা ঘটনা ঘটেছিল সেটা আমি দেখলাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ এই যে দ্বিতীয় যে মানে প্রথম যে ভিজুয়ালাইজেশন মানে একটা লিখে তার থেকে আমি ভাবলাম যে এরকম হতে পারে, আর ওই ঘটনাস্থলে দেখা দুটোর মধ্যে পার্থক্য। দ্বিতীয়টা আমরা বলছি ওয়ান ফর্ম অফ অ্যাবস্ট্রাকশন, সেখান থেকে একটা হতে পারে। ল্যাঙ্গুয়েজ, আমরা কথা বলছিলাম খুব স্পষ্টভাবে কথা বলছিলাম, খুব স্বাভাবিকভাবে সহজভাবে চট করে বলতে পারতাম, উনি কী বলছেন আমি বুঝে নিতে পারতাম। এখন আমার কথাটা যেন লোক একটু বুঝতে সময় লেগে যাচ্ছে, কী বলছি লোকের একটু সময় লাগছে। আবার উল্টোটাও ঠিক যে উনি কী বলছেন সেটা বুঝতে আমারও সময় লাগছে, আমার কথা বলতে এমন জড়িয়ে যাচ্ছে বা না জড়িয়ে এমন কিছু শব্দ আমি বলে ফেলছি যেটা আমার আগে হতো না। এই রকম নানা রকম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার গণ্ডগোলও হতে পারে। লস অফ ইনিশিয়েটিভ, আগে আমি খুব উৎসাহ করে কাজ করতাম, কাজ দেখলে ঝাঁপিয়ে পড়তাম, কোনো বাধা ছিল না, এখন সময় লাগছে, উঠতেই সময় লেগে যাচ্ছে। মিসপ্লেসিং থিং, চাবিটা যেখানে রাখার কথা প্রতিদিনই রাখি স্বাভাবিকভাবে রাখতাম, এখন দেখা যাচ্ছে না একটু উল্টোপাল্টা জায়গা হয়ে যাচ্ছে। এবং কখনো কখনো এমন জায়গায় হচ্ছে যেখানে আগে কখনো চাবি রাখার কথা কেউ ভাবতেই পারে, এরকম হয়েছে যে ফ্রিজের মধ্যে একটা জায়গায় গিয়ে চাবি রেখে দিয়েছে, টাকার ব্যাগটা রেখে দিয়ে চলে এসছে। তো এই গণ্ডগোলগুলো ধীরে 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 আমাদের হতে পারে, পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, আগে লোকটা হাসি খুশি লোক ছিল এখন খিটখিটে হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। তো এই সমস্ত ঘটনাগুলো যখন আমরা দেখতে শুরু করি তখন আমরা বুঝি যে একটা কিছু গণ্ডগোল কোথাও হচ্ছে, ডিমেনশিয়া হলেও কোথায় হতে পারে। এইগুলো আমি যেটা বললাম কগনিটিভ চেঞ্জ, সাইকিয়াট্রিক সিমটম, পার্সোনালিটি, এইগুলোই ল্যাবরেটরি টেস্ট আমরা এগুলো সাধারণভাবে করে থাকি, পেচ্ছাপ পায়খানা ইত্যাদি ইয়ে। যেটাই যে বলছিলাম যে ডিমেনশিয়া আমরা বললাম যে একটা সিনড্রোম বা অনেক রোগের গ্রসলি আমরা দুটো ভাগে ভাগ করে দেখি, মানে ভাবনা চিন্তা করি। একটাকে আমরা বলি নিউরোডিজেনারেটিভ আর একটাকে নন নিউরোডিজেনারেটিভ। নিউরোডিজেনারেটিভ মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে যে ক্ষয় হচ্ছে তার থেকে আরও দ্রুতভাবে ব্রেনটা যেন শুকিয়ে যাচ্ছে, ব্রেনটা যেন ফাংশন করছে না, কাজ করছে না অন্য কোনো কারণে, তাহলে আমরা ভাবছি যে এটা নিউরোডিজেনারেটিভ। কারণ সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে, খুব ধীরে ধীরে হয়ে থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকবে না, এরকম আমরা তখন ভাবনা চিন্তা শুরু করেছি। আর নন নিউরোডিজেনারেটিভ মানে এমন কোনো রোগ আছে তার থেকে এটা, যেমন স্ট্রোক হলো, স্ট্রোকের পরে দেখা গেল যে ব্রেনটা ঠিক মতো কাজ করছে, সেটা কি ডিমেনশিয়া? হ্যাঁ হবে, যদি আমার এই সিমটমস আমি যেগুলো বলছিলাম সেগুলো হতে পারে। কোনো বিষাক্ত খাবার খেয়ে ফেলেছে বা অনেক দিন ধরে সেটা খেতে খেতে এখন হেভি মেটাল পয়জনিং অনেক সময় হয়, লেড পয়জনিং ইত্যাদি, মেটাবলিক কিছু ডিজিজ, নিউট্রিশনাল ভিটামিনের অভাব হচ্ছে, তার থেকেও হতে পারে। সব কিছু থেকেই ডিমেনশিয়া হতে পারে। সেই জন্য আমরা ডিমেনশিয়াকে বলেছি একটা নিউরোডিজেনারেটিভ অসুখ আমরা বলছি। তাহলে আমরা কি করে সাধারণভাবে আমরা ভাবি কী করে, মূলত আমরা এখনও পর্যন্ত ভারতবর্ষে পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত আমাদের ক্লিনিক্যালি অর্থাৎ জিজ্ঞাসা করে কি হয়েছিল, তারপরে কিছু সাইকোলজিক্যাল টেস্ট আমরা করি, কিছু ইমেজিং করি, এই জায়গাতে এখনও পর্যন্ত আমরা আছি। এখনও এইভাবেই আমরা সেই চেষ্টা করে থাকি যে ডিমেনশিয়াটা ঠিক কী, কোন অসুখের কারণে হচ্ছে, ডিজেনারেটিভ হচ্ছে না অন্য কিছু ইত্যাদি। বারবার
ডাক্তারবাবু বলছিলেন যে মাইল্ড কগনিটিভ, আমরা বলছি যে ডিমেনশিয়ার অনেকগুলো ভাগ আছে। একদম প্রথমে ধরা পড়লে একরকমই 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বলি, আবার কেউ কেউ বলে গ্রসলি আমরা 2-3টে ভাগেই ভাগ করি। আমাদের কাছে মূলত যারা আসে তাদের একটু প্রগ্রেশন হয়ে যায়, মডারেট কগনিটিভ ডিক্লাইন আর মডারেটলি সিভিয়ার, এই ধরনের রোগীরা আমাদের কাছে আসে। কিন্তু রোগ শুরু হয়ে যায় তার বহু আগে। মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা নো কগনিটিভ ডিক্লাইন সেটা অনেক আগে, এবং তারও অনেক আগে শুরু হয়ে যায় যে রোগ যে কারণে হচ্ছে তার প্রস্তুতিটা অনেক আগে শুরু হয়ে যায়। ধীরে 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 ব্রেনের সেল মরতে থাকে, নিউরনগুলো শোকাতে থাকে, তারপরে গিয়ে অসুবিধাটা তৈরি হয়। এখন আর্লি ডায়াগনোসিসের আলোচনা আমরা করতে চাইছিলাম এই কারণে, কেন চাইছি, যে আমাদের কাছে এখনও পর্যন্ত খুব বেশি নির্ণায়ক ওষুধ কিন্তু নেই, যার জন্য সাধারণ লোকেদের কাছে ধারণা এটাই যে ও ডিমেনশিয়া হচ্ছে আর সারবে টারবে না। আমরা কিন্তু বলছি যে ডিমেনশিয়া কিছু রোগ নিউরো ডিজেনারেটিভ না, যদি আমরা ডায়াগনোসিস করতে পারি অন্য যেগুলো বললাম সেগুলো তো সারানো সম্ভব। এবং একদম প্রাথমিক জায়গায় যেখানটায় আমরা কোনো বলছি না যে ডিমেনশিয়া হয়েছে, মাইল্ড কগনিটিভ ডিসঅর্ডার বা ইম্পেয়ারমেন্ট, মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা তার আগে আমরা যদি বুঝতে পারি যে কোনোভাবে, তাহলে এটা হস্তক্ষেপ করা সম্ভব। এবার ভীষণ সমস্যা তো, সেটা বুঝবো কী করে? এক তো হচ্ছে বোঝাই মুশকিল যে আমার নর্মালসি থেকে আমি স্বাভাবিকত্ব থেকে অস্বাভাবিকটা হচ্ছি কখন, কারণ হয় বুড়ো বয়সে। এবং এটা জানবেন যে একটা সময় অ্যালজাইমার্স ডিজিজ যখন ছিল তখন এত কমন রোগ ছিল না। কেন ছিল না? তখন যাদের বয়স কম বয়সী থাকাকালীন স্মৃতির গণ্ডগোল হতো তাদেরকে আমরা বলতাম অ্যালজাইমার্স ডিজিজ। তখনও পর্যন্ত এটা ভীষণ কম ছিল, কিন্তু যখন আমরা মেনে নিলাম যে এই অ্যালজাইমার্স ডিজিজ বুড়োদেরই হয় এবং তাদেরই বেশি হয়, হুড়ুর করে সংখ্যাটা বেড়ে গেল। এবার সমস্যাটা কি দাঁড়ালো? বুড়ো বয়সে সাধারণভাবে তাদের স্মৃতিভংশ হতে পারে, একটু ভুলে যায়। তাহলে বুঝবো কী করে, উপায়টা কী? এইখানে যেমন আমরা বলতে চাইলাম যে হেলদি এজিং ব্রেন তার কী গণ্ডগোল হয়, আর ডিমেনশিয়াতে তার কী গণ্ডগোল হতে পারে। এমন সাধারণভাবে খুব নতুন জিনিস শিখেছে সেটা ভুলে যাচ্ছে, আমি গুরুত্ব দেব? আমি বলছি না, তখনও খেয়াল রাখতে পারি, কিন্তু গুরুত্ব দেওয়ার প্রশ্নটা আরও পরে আসবে যখন আমি দেখব যে তার ফ্যামিলিয়ার কাজ, সে যে কাজটা করতে অভ্যস্ত ছিল সেই কাজে সে ভুল করতে শুরু করেছে। ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কথা বলার ক্ষেত্রে সাধারণভাবে যে কথা বলতে যেরকমভাবে বলতে সে অভ্যস্ত, সেই কথা না বলে যদি নতুন কিছু কথা, মানে এমনিতে কথা বলতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন একটু লোকের মধ্যে যাচ্ছে, অনেক লোকের সাথে কথা বলতে যাচ্ছে, তার দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে, সেটা একদম শুরুয়াত হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমরা বলবো খেয়াল রাখুন। আমরা বলবো না যে কিছু বয়স হয়ে গেছে বলে হতেই পারে, তা নয়, খেয়াল রাখুন। যদি দেখা যায় যেটা প্রগ্রেস করছে, ধীরে ধীরে বাড়ছে, এটা যখনই মনে হয় আপনারা আমাদের কাছে আসুন। তারপরে যেরকম আছে আমাদের টেস্ট আছে বা আমরা কী করতে পারি সেইভাবে করতে পারা যেতে পারে। সেই জন্য প্রথমভাবে যেটা ভাগ করার দরকার, এই সাধারণ স্বাভাবিক প্রক্রিয়ায় ব্রেনের যে অসুবিধাটা হবে আর অ্যালজাইমার্স বা রোগ বা অন্যান্য ডিমেনশিয়া রোগের তার প্রাথমিক পর্যায়ে যে রোগ হবে সেটা খুব ওভারল্যাপিং, সেটাকে চিহ্নিত করা প্রয়োজন, সেটা চিহ্নিত করা সম্ভব। এখন তো আমরা সকলেই জানি যে এআই এর যুগ, কোনো ডিসকাশন সম্পূর্ণ হবে না এআই এর ভূমিকা ছাড়া। তাহলে আমরা এবার হাতটা বাড়াতে চাইছি কোথায়? আমি আগের সেশনেও দেখছিলাম যে প্রি ক্যান্সারাস স্টেট যখন হচ্ছে না সেইখানে আমরা ধরতে চাইছিলাম। আমরা ধরতে চাইছি যখন লক্ষণ হয়নি তখন অ্যালজাইমার্সকে আমরা ধরতে পারবো কিনা। কিছু কাজ হচ্ছে, সারা পৃথিবী জুড়েই কাজ হচ্ছে। এই যেমন এখানে দেখিয়েছে আর্লি ডিটেকশন অফ ডিমেনশিয়া থ্রু রেটিনাল ইমেজিং অ্যান্ড ট্রাস্টওয়ার্দি এআই। রেটিনাল ছবি, কম্পিউটারাইজড ফান্ডাল ফটোগ্রাফি, সেটা করে করা সম্ভব। ওসিটি আমরা করি, অপটিক্যাল কোহেরেন্ট টোমোগ্রাফি, অপটিক্যাল কোহেরেন্ট টোমোগ্রাফিক্যাল অ্যাঞ্জিওগ্রাফি, এগুলো অনেক বড় ছবি, কিন্তু তাতে আমরা চোখের ভিতরে রেটিনাতে যে মাইক্রোভাস্কুলার আছে তার কোনো চেঞ্জ হচ্ছে কি না সেইটা দেখে মেপে আমরা কিন্তু সাধারণভাবে সিমটম হওয়ার অনেক আগে বলে দেওয়া সম্ভব বলে এই সমস্ত গবেষণাপত্রে ক্লেম করা হচ্ছে।
আমরা বিশ্বাস করছি যে এটা হওয়া সম্ভব। এবং এর সুবিধাটা যেটা, যে তখন যদি আমরা ইন্টারভেন করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই প্রিভেন্ট করা সম্ভব। আমি বলছি না যে সারিয়ে দিতে পারবো, প্রিভেন্ট করা কিন্তু অনেক ইজিয়ার। তাহলে যদি এরকমভাবে আমরা বলতে পারি, যেখানে দেখুন যে এআইকে আমরা কীভাবে করতে পারি, কিছু কিছু টেস্ট আমরা কম্পিউটারাইজ টেস্ট করতে পারি। এবং আমাদের চলাফেরা, শুধু ভুলে যাওয়ার কথাগুলো আমরা বলছি না, আমাদের চলাফেরা অনেক সময় ডিটেক্ট করে দেয়, বলে দেয় চলাফেরার কোন পরিবর্তন হচ্ছে, পাটা কীভাবে পড়ছিল, এখন কীভাবে পড়ছে, হাত তার সাথে ঠিকভাবে নড়ছে কি না, দেহের ভঙ্গিমাগুলো ঠিক আছে কি, এইটা দিয়েও বলে দেওয়া সম্ভব বলে এখন আমরা জানতে পারছি। স্পিচ যেটা বলছিলাম তার সমস্যাগুলো জানতে পারছি। এবং ব্রেন স্ক্যানের যে সমস্যাগুলো সেটা আমরা এআই ইন্টারপ্রিটেশনও এখন করছি, করে বলে দেওয়া সম্ভব। সবথেকে বড় কথা যেটা একটা বলছে যে স্মার্ট এনভায়রনমেন্ট, এখন নতুন কনসেপ্ট আসছে। স্মার্ট এনভায়রনমেন্ট মানে কি, যে আমরা যেখানে যে সমস্ত ঘরে আমাদেরই খাট টাট তৈরি করা, বিছানা আমরা রোজ গোছাই, সেভাবে তৈরি করি, কিন্তু এটা সেরকম না। এটা একটা করা থাকবে, আগে থেকেই তৈরি করা থাকবে, যেখানে আমি থাকবো এবং আমার প্রতিটি মুভমেন্ট, প্রতিটি কথা, প্রতিটি আচরণ মনিটরড হবে, দেখা যাবে এবং আমি পরে সেটাকে দেখতে পারবো, বুঝতে পারবো সাধারণ স্বাভাবিক অবস্থায়। এখন আমি যখন ডাক্তার কোনো পেশেন্টকে দেখে তখন অনেক সময় কী হয় যে উনি একটু অ্যালার্ট হয়ে যান, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ভুলটা উনি করছিলেন সেটা সবসময় নাও হতে পারে। এবং অনেক সময় পাওয়া যায় কিছু কিছু ডিমেনশিয়ার ক্ষেত্রে যে টেস্ট করে সম্পূর্ণ নর্মাল, অথচ তিনি কিন্তু তার কিন্তু ডিমেনশিয়া আছে। সেই জন্যে খুব স্বাভাবিক অবস্থায়, কেউ দেখছে না এরকম অবস্থায়, মানে উনি ভাবছেন যে কেউ দেখছে না, সেরকম অবস্থায় সেই এনভায়রনমেন্টে তাকে আমরা মনিটর করা সম্ভব এবং সেটা থেরাপির কাজেও পরে আমরা লাগাতে পারি। এই সমস্ত সুযোগগুলো আমরা ব্যবহার করতে চাইছি। এগুলো আমাদের টেস্টের সেন্সিটিভিটি, এই টেস্টগুলো করে থাকি এবং মেশিন লার্নিং ইত্যাদি এগুলো আমরা টেস্ট করছি এখন। এগুলো ইয়েতে তার কিছু সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি এগুলো আমরা করতে পারি। তাহলে ফিউচার ডিরেকশান বলছে কম্বাইনিং এআই মেথড, স্মার্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ তার সাথে আমাদের যে ক্লাসিক্যাল আমরা যে টেস্টগুলো করি তার সাথে যোগ করা। খুব দ্রুত আমি কয়েকটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আমরা যে বলছি ইন্টারভেনশন করব, আমরা কমিয়ে দেবো, আমরা প্রিভেনশন করবো, কী কমাবো, কীভাবে কমাবো? আমরা বলছি যে ডিমেনশিয়া হওয়ার ক্ষেত্রে কিছু কিছু ঘটনা অনুঘটকের কাজ করে। অর্থাৎ কারোর যদি কেউ খুব মোটা হয় তার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি, কারোর যদি হাইপার টেনশন বহুদিন ধরে থাকে তার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই ধরনের কিছু কিছু অবস্থা বা রোগ তার আছে কি না যদি আমরা দেখে ফেলতে পারি তাহলে আমরা করতে পারব। কতদিন ধরে পড়াশোনা করেছে, একা থাকে না সকলের সাথে মেলামেশা করে, আগে কখনো মাথায় আঘাত লেগেছিল কিনা, ইত্যাদি নানা কিছু আমরা দেখতে পারি। এখানে তিনটে ছবি পরপর একই ছবি, এই রিস্ক ফ্যাক্টরেরই ছবি। ল্যান্ডসেট কমিশন, ল্যান্ডসেট একটা বিখ্যাত গবেষণা পত্রিকা পৃথিবীতে, তারা 3 বছরে 3টে রিস্ক ফ্যাক্টরের ডায়াগ্রাম এরকম দিয়েছে। তারা কি বলতে চাইলেন? তারা বললেন যে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো সমভাবে সবসময় কাজ করে এরকম নয়, বয়সের অনুপাতে সেরকমভাবে কাজ করে। অর্থাৎ একদম ছোটো বাচ্চার ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টর, মাঝ বয়সের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর অন্যরকম, আবার একদম বয়স্ক লোক যিনি আছেন তার ক্ষেত্রে অন্যরকম। এখানে দেখবেন যেমন স্মোকিং আছে, কানে শুনতে না পাওয়ার ব্যাপার আছে, পরপর ওরা অনেকগুলো যোগ করেছে। 17 সালে, 20 সালে, 24 সালে 3টে বছরে ওরা 3টে ধরনের রিস্ক ফ্যাক্টরের ডায়াগ্রাম আমাদের কাছে দিল। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে প্রথম যে ছবিটা এলো 2017 সালের রিস্ক ফ্যাক্টরে, তাতে ওনারা বললেন যে 35% মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ এই ডিমেনশিয়ার 35% যেগুলো এই ডিমেনশিয়ার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যাদেরকে আমি যদি সরিয়ে দিতে পারি 35% রিডাকশান হয়ে যাবে অ্যালজাইমার্স ডিজিজ বা তার ডিমেনশিয়া। লাস্ট যেটা বেরোলো 24-এর আপডেটে, সেটাতে দেখা গেল 45% মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর হচ্ছে 45%, মানে ওই রিস্ক ফ্যাক্টরগুলোকে সরিয়ে দিলে 45% ইনসিডেন্স কমে যায়। কম কথা নয়, 10 জনের মধ্যে 4.5 জন, প্রায় অর্ধেক লোককে আমি কমিয়ে দিতে পারছি। তো সেই জন্যে এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এইগুলো সেই বিভিন্ন ফ্যাক্টর, এজিং, জেন্ডার, লিটারেসি, এনভায়রনমেন্টাল স্ট্রেস, ইনবর্ন ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, জেনেটিক ইত্যাদি সব রয়েছে।
এবার কী কী চার পাঁচটা প্রিভেন্টিভ আসপেক্ট আমরা বলে শেষ করি। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা খুব জানা কথা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে খুবই ভালো থাকবে। এইগুলো কারণ ব্লাড ফ্লো ব্রেনে ইনক্রিজ হয়ে যাবে, নিউরোট্রফিন বা গ্রোথ ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলো বেড়ে যাবে। কী রেকমেন্ড করছি আমরা বলছি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মানে কি, কোনো মাপ তো থাকবে। আমরা বলছি সপ্তাহে 150 মিনিট মানে 2.5 ঘন্টা, সেটাকে আপনি ভাগ করে দিন 4 থেকে 5 দিনের উপর। অন্তত 4 থেকে 5 দিন আপনাকে ব্যায়াম করতে হবে 20-30 মিনিটের, 20 মিনিটের কম। কী ব্যায়াম করবেন? ব্রিস্ক ওয়াকিং করতে পারেন, সাইক্লিং, সুইমিং, ডান্সিং, এগুলো করতে বলছে। অর্থাৎ আইসোমেট্রিক এক্সারসাইজ, অর্থাৎ ওজন তোলা ওই ধরনের ব্যায়াম না করে আমরা এই ধরনের ব্যায়ামগুলোকে করতে বলছি। সাইকোলজিক্যাল স্ট্রেস আগেও শুনছিলাম, আপনারা জানেন সবাই, স্ট্রেস এখন একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। বিভিন্ন এখন যে রোগগুলো হচ্ছে, যে ইনফেকশাস থেকে নন ইনফেকশাস হচ্ছে, তার একটা অন্যতম কারণ স্ট্রেস। সেইটাকে প্রতিহত করতে হবে, মেডিটেশন করার কথা বলছে, যোগা ইত্যাদি তার করার কথা বলা হচ্ছে, এবং সেটা রেগুলারলি করা উচিত বলেই রেকমেন্ডেশান আছে। ডায়েট অ্যান্ড নিউট্রিশন। যখন আমরা ছাত্র ছিলাম, মানে আমি নিজে ছাত্র ছিলাম, প্রফেসর অবনী রায়চৌধুরী, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, এখন উনি মারা গেছেন বহুদিন হলো। তো কেউ খাওয়ার যে কথা জিজ্ঞাসা করে বললে ওই ভাত, ডাল, মাছ এগুলোই খাবি, আর কি খাবি। এখন তো নানা রকমের ডায়েট, প্রচুর ডায়েটের কথা বলা হয়, এইগুলোই খাবি। সেঞ্চুরি, শতক ধরে ধরে যেটা টেস্টেড হয়ে এসছে যে সমস্ত খাওয়া, হঠাৎ করে আজকে একদিনের পাল্টে দিয়ে এগুলো খেলেই হবে। তখন অনেক সময় মনে হতো না, এত ধরনের ডায়েট বেরিয়েছে, উনি এরকম বলছেন স্যার। তো এখন তো আমরা সেই কথাটাই বলছি। ডিমেনশিয়ার ক্ষেত্রে আমরা কী রেকমেন্ড করছি? আমরা বলছি মেডিটারেনিয়ান ডায়েট। সেটার মানে কি? আমরা বাঙালিরা যা খাই সাধারণভাবে রোজ, ডাল, ভাত, মাছ, তরকারি, সবজি, ফল, এগুলো প্রোটিন নির্দিষ্ট পরিমাণে, ফ্যাটের পরিমাণ কম, এবং ফলমূল খেতে আমরা বেশি করে বলছি। এই ধরনের ডায়েট খেলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কম। যদি আপনি অত্যধিক প্রোটিন খান, অত্যধিক ফ্যাট খান, বিদেশিরা যেরকম খায়, বিশেষ করে আমেরিকানরা যেগুলো খায়, সেগুলোতে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি। কগনিটিভ অ্যাক্টিভিটিস, সোশ্যালাইজেশন, এই যে কগনিটিভ, বুদ্ধি, এগুলোর ব্যাপারটা কি? এগুলো তো আমার ঠিক যেরকমভাবে ব্যায়াম আমি বললাম, ফিজিক্যাল এক্সারসাইজ, আমার পেশির কথা বললাম, শুধু পেশির তো ব্যাপার না, ব্রেনেরও ব্যাপার। কগনিটিভ অ্যাক্টিভিটিসও একটা এক্সারসাইজ। আপনি 4টে অঙ্ক করলেন, 5টে লেখা লিখলেন, 10টা লোকের সাথে কথা বললেন, রিয়্যাক্ট করলেন, এগুলো আপনার কগনিটিভ এক্সারসাইজ হচ্ছে। সেগুলো আমরা করতে বলছি। তাতে করে যেটা আপনার যেটা ভালো লাগবে, আপনার লিখতে যদি ভালো লাগে লিখুন, সবাইকে দেখাতে হবে এরকম না। আর এখন তো হয়ে গেছে যে বই প্রকাশ করার কোনো বাধা নেই, প্রচুর লোক লিখছে আর বই বার করছে। সুতরাং কগনিটিভ অ্যাক্টিভিটিস বাড়ানোটা সম্ভব, খুব সহজ, আপনারা করতে পারেন। গ্রুপ ডিসকাশনে অ্যাক্টিভিটি মানে পার্টিসিপেট করুন, অনেক লোকের সাথে মেলামেশা করুন। এই যে আগে সেশনে বলছিলেন যে আড্ডা মারুন, ঠিক সত্যি কথা, আড্ডা মারুন। এবং এটা দেখা গেছে, একটি গবেষণায় নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আপনার গ্রুপ যত হেটারোজেনাস হবে, অর্থাৎ যেটা কী হয় যে আমরা ডাক্তাররা শুধু ডাক্তারদের সাথে কথা বলি, এবং যাদের গ্রুপ যত হেটারোজেনাস তাদের প্রিভেন্টিভ ব্যাপারটা অনেক বেশি, অনেক শক্তিশালী, তাদের ক্ষেত্রে ইভেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি কম। আর যাদের খুব মনোটোনাস, একই ধরনের, তার চারপাশের লোকের একই ধরনের লোক, শুধু এই ডাক্তার ছাড়া আর কারোর সাথে আমি কথা বলি না, তাদের স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি। একদম এটা গবেষণার লব্ধ ফল একটা, এরকমভাবে দেখা গেছে। সুতরাং মেলামেশা করুন, সমস্ত ধরনের লোকেদের সাথে মেলামেশা করুন, যেটা আপনার ডিমেনশিয়া প্রিভেন্ট করতে সাহায্য করবে। শেষ যেটা বলবো যে ভ্যাসকুলার রিস্ক ফ্যাক্টরস, অর্থাৎ প্রেশার বেড়ে গেছে কিনা। প্রেশার সবথেকে খুবই বিপজ্জনক একটা জিনিস, সাধারণভাবে আমরা দেখি না। স্ট্রোক হওয়ার পর তখন প্রেশার মেপে দেখা গেল খুব বেড়ে গেছে, ওই প্রেশারের ওষুধ শুরু হলো। এটা যদি আগে ঠিকমতো চেক করা যেত একটা সময় পর্যন্ত, যদি প্রেশারটাকে আমরা কন্ট্রোল করতে পারতাম, তাহলে হয়তো স্ট্রোকটাও হতো না, এবং শুধু স্ট্রোক নয়, ডিমেনশিয়ার ক্ষেত্রে হাত থেকেও আমরা মুক্ত হতে পারতাম। সেরকমভাবে কোলেস্টেরল বাড়ছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হার্টের কোনো ডিজিজ আছে কিনা, নিয়মিত একটা বয়সের পর থেকে, বিশেষ করে 35-40 বছর বয়সের পর থেকে নিয়মিত চেক আপ করুন। নিয়মিত মানে রোজ নয়,
অন্তত 2 মাস 3 মাস পর পর চেক আপ করুন, তাহলে সুবিধা হবে। এটাই আমার বক্তব্য, শেষ করি। ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ। ডিমেনশিয়া চিকিৎসার জন্য অবশ্যই নিউরোলজিস্ট। সারা পৃথিবীতে এখন ডিমেনশিয়া রোগের, আমি যেটা ডক্টর দাস বললেন যে এই রোগটা হচ্ছে একটা আমব্রেলা, মানে আমরা জ্বর বলতে যেরকম বুঝি যে টাইফয়েডও হতে পারে, টিবিতেও হতে পারে, সেরকম ডিমেনশিয়া রোগটা কিন্তু শুধু অ্যালঝাইমার্স নয়। আমাদের দেশে অ্যালঝাইমার্স রোগটা সারা পৃথিবীর মতনই সবচেয়ে কমন কারণ, কিন্তু স্ট্রোকের কারণে তো ডিমেনশিয়া হয়। স্ট্রোক একবার নয়, অনেক সময় বারংবার হয় এবং অনেক সময় সাইলেন্টলি হয়, নিঃশব্দে ব্রেনের মধ্যে স্ট্রোক হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো ডায়াগনোসিস করতে গেলে একজন নিউরোলজিস্টের প্রয়োজন। চিকিৎসা অনেকেই করেন, আমাদের দেশেতে চিকিৎসা করার বাধা কারণেই ফিজিশিয়ানও করতে পারেন, জেরিয়াট্রিশিয়ানও করতে পারেন, সাইকিয়াট্রিস্টও করতে পারেন, কিন্তু আরও কিছু ধরনের ডিমেনশিয়া আছে যেগুলো বিশেষ করে নিউরোলজিক্যাল রোগের জন্য। আমরা একটা রোগ সম্বন্ধে বলতে পারলাম না এখন, পার্কিনসন্স রোগ, যে রোগটাও বয়সকালে হয়, সেটার লক্ষণগুলো কিন্তু নিউরোলজিস্টই বুঝতে পারবে। সেই রোগেতেও কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, স্মৃতিশক্তি কমে যায়। এবং এই পার্কিনসন্স ডিমেনশিয়ারও অনেক ধরনের হয়। একটা লিউই বডি ডিমেনশিয়া বলে, যে পেশেন্টের প্রচুর সাইকোসিস হয়, হ্যালুসিনেট করে, তার সাথে হাত কাঁপে, পার্কিনসন্স হয়। এইগুলো বুঝতে গেলে নিউরোলজিস্টই প্রাইমারিলি, আমাদের নয়, সারা পৃথিবীতে নিউরোলজিস্টরাই এই রোগের চিকিৎসা করে। আপনাদের কারো কিছু বক্তব্য বা প্রশ্ন থাকলে প্লিজ বলুন। যে কথাটা উনি বলছিলেন প্রিভেনশনের ব্যাপারে, প্রিভেনশনটা আপনাদের যারা বয়স্ক তাদের থেকেও বেশি দরকার যারা একটু কম বয়সী, মধ্যবয়স্ক। আজকাল যারা এখন 30-40 বছর বয়সে, তাদেরকে ভবিষ্যতে ব্রেনটা ভালো রাখার জন্যে অনেক কিছু করতে পারে। স্ট্রেস একটা, তারা প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ লিড করে, তাদের এমন একটা কাজের স্ট্রেস থাকে, ফ্যামিলি থাকে, অনেক কিছু ব্যাপারে, কিন্তু সেটা তো আমরা আটকাতে পারবো না। হেলদি লাইফস্টাইল, এইটা বোধহয় প্রত্যেকটা রোগের জন্যই আমরা বলি। খাদ্যের একটা পরিমিত খাবার, কিছু কিছু খাবার বর্জন করা, কিছু খাবারের উপরে জোর দেওয়া, নির্দিষ্টভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করা, এবং ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, যেটা ডক্টর দাস খুব ভালো করে বললেন, যে ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল, আমাদের মোটা হয়ে যাওয়া, এগুলোকে কম বয়স থেকে কমিয়ে রাখা দরকার। আমি যখন ডিমেনশিয়া হয়েছে সেই রোগীদেরকে ব্লাড প্রেশার কন্ট্রোল করেও রোগটা সারাতে পারবো না, কম বয়স থেকে এই চর্চাটা করা দরকার। আর যেটা আপনাদের জন্য পারেন, উনি বললেন সোশ্যালাইজ করা, নতুন কিছু শেখার চেষ্টা করা। আমি গান বাজনা করতাম ছোট বয়সে, এখন সেটা চর্চা করলাম। আমি লিখতাম আগে, এখন কবিতা লিখলাম বা কিছু একটু লেখা উনি ছাপার কথা বলছেন, এখন খুব সহজ, এখন হোয়াটসঅ্যাপে লেখা যায়, প্রচুর আমাদের কবি এবং সাহিত্যিককে আমরা পাচ্ছি। সুতরাং এটা করা যায়। আঁকতে পারেন, আপনি একটা পোষ্য পুষতে পারেন, আপনি একটু বাগান করতে পারেন এবং মানুষের সাথে মিশতে পারেন। অবশ্যই যার সাথে বনিবনা হয় না তার সাথে জোর করে মেশার দরকার নেই, কিন্তু একটা আপনি বেড়াতে গিয়ে আপনার একটা লাফিং ক্লাব, একটা এক্সারসাইজের ক্লাব, একটা যোগা ক্লাস, কারোর সাথে মেশা হবে, কথা হবে, ব্রেন অনেক অ্যাক্টিভ থাকবে। অবশ্যই স্যার, কিন্তু আমি বলছি যারা করেন না তারা ওইটা করতে গেলে ওটা স্ট্রেস তৈরি হবে। যিনি করতে অভ্যস্ত তার ক্ষেত্রে ওটা হয়তো করে যাওয়াটা এটাই, এবং যেটা ভালো লাগে। আমি বলছি না জোর করে আপনাকে এই বয়সেতে আঁকতে শিখতে হবে, বাজনা শিখতে হবে, কিন্তু যেগুলো আপনি পারেন চর্চাটা চালিয়ে যান। এবং অল্প স্বল্প সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেন। কারণ আমি বলছি এখন অ্যালঝাইমার্স রোগের ক্ষেত্রে অন্তত সব ডিমেনশিয়া আমরা করতে পারবো না, প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করার মতো ক্ষমতা আছে আমাদের, পরীক্ষা করা যায়। প্রাথমিক পর্যায়ে দেওয়ার মতো ওষুধ এসেছে ভারতবর্ষেই, সেই ওষুধ 2026-এ পাওয়া যাবে, যদিও দামি। সুতরাং 26-এই আমাকে দিতে পারো বলছি না, কিন্তু আগামী দিনে দাম আরও কমবে এবং অনেকজনকে দিতে পারা যাবে।
সুতরাং খুব তাড়াতাড়ি এটাকে নির্ণয় করা দরকার, দেরি করলে অনেকটা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ একটু বলে দিই, ওষুধটা আসতে না এসেছে, এটা একটা ধরনের, এটাকে বলে মনোক্লোনাল অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি অনেক অন্য অসুখেও ইউজ হয়। যারা ওই অটো ইমিউন ডিজিজ বলছে তারা অনেক ইউজ করে। এটা ব্রেনের যে একটা কেমিক্যাল বা প্রোটিন জমে যায় অ্যালজাইমার্স রোগীতে, অ্যামাইলয়েড বলে, বিটা অ্যামাইলয়েড, সেই অ্যামাইলয়েডটাকে বের করে দেওয়ার মতো, সরিয়ে দেওয়ার মতো একটা অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি দুটো ওষুধ এখন ভারতবর্ষেও যে আমাদের ডিসিজিআই আছে তারা অ্যাপ্রুভ করেছে, একটা ডোনানেম্যাব আর একটা লেকানেম্যাব। দুটি আলাদা আলাদা কোম্পানি, একটি জাপানিজ কোম্পানি এসআই ফার্মা আর একটি ইলি লিলি আমেরিকান কোম্পানি, এরা বাজার আমাদের এই বছরে ওষুধ দুটো এই দেশে লঞ্চ করছে। দাম অত্যধিক বেশি এবং এটা ইন্ট্রাভেনাস নিতে হবে। প্রথম 1.5 বছরে প্রায় প্রতি মাসে 2 বার করে নিতে হবে। যারা সত্যি করে অ্যালঝাইমার্স রোগ আছে ব্রেনেতে, এইটা প্রমাণ পেলে তবেই দেওয়া যাবে, সবার ক্ষেত্রে নয়, এবং খুব আর্লি স্টেজে যারা প্রথম অল্প মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা খুব আর্লি অ্যালঝাইমার্স ডিজিজ, তাদের ক্ষেত্রে দেওয়া যাবে। আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে আলোচনা শুনলাম। আমরা বাংলা ওয়ার্ল্ডের তরফ থেকে দুজন ডাক্তারকে সামান্য স্মারক উপহার তুলে দিচ্ছি।